এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনের উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনবেন লেখক উদয়ন রায়ের কলমে অলৌকিক আগন্তুক প্রথম পর্ব। কুশদেব তর্কালঙ্কারকে ভালো করে চিনতে চায়নি। একটু ভিতর গোজার লোক। চা এস্টেটে চাকরি নিয়ে এসেই যাদের সঙ্গে পরিচয় হয়েছিল তারা সবাই স্বাভাবিক। হৃদ্যতা হয়তো ছিল না, তবে বাইরে প্রকাশ ছিল না। এই কুশদেব তর্কালঙ্কারের মতো লোকেরা সবার মাঝে থেকেও একটু বিচ্ছিন্ন হয়ে থাকে। বেশ বোদ্ধা বোদ্ধা ভাব তাদের। মুখে কিছু বলে না, তবে আচরণে প্রকাশ করে দেয়, দেখো তুমি আর আমি কিন্তু ভিন্ন লোক। আমি এই ব্যক্তিকে দেখতে পারতাম না, তবে আমার ভুলটা ভেঙেছিল যেদিন ইউনিয়নের লোকগুলো আমাকে মারবে বলে পাইনের বনে লুকিয়েছিল। কুশদেব চুপি চুপি এসে বলেছিল, যাবেন না পাইনের বনের রাস্তাটা ধরে, ওরা ওত পেতে আছে। এমন কিছুই করিনি যাতে মার খাবো। মালিকপক্ষ বোনাস কম দিয়েছে, তো আমি কি করব? আমিও বোনাস পাইনি ঠিকঠাক। কথাটা বিশ্বাস করিনি, তবু ভিন্ন রাস্তা ধরে কোয়ার্টারে ফিরে এসেছিলাম সেদিন। তবে খবরটা দিয়েছিল মানিকদা এসে। হন্তদন্ত হয়ে এসে মানিকদা বলেছিলেন, অক্ষত আছেন? আরে অফিসে গেলাম তো, শুনলাম বেরিয়ে গেছেন। ওদিকে তো ইউনিয়নের ছোড়াগুলো মারধর করবে বলে রেডি। ওরাই টাকা খেয়ে মালিকপক্ষের হয়ে কাজ করেছে, আর শ্রমিকদের কাছে হিরো হবার জন্যে আপনাকে ঠ্যাঙাবে বলে পাইন বনে লুকিয়েছিল। আমি খোঁজ পেয়ে ছুটে এলাম। শুধু এটাই নয়, একবার কিভাবে কে জানে কুশদেব বলেছিল, বাড়ি যান, আপনার মা অসুস্থ, নতুন চাকরি বলে আপনাকে বলছে না। আমি বাড়িতে ফোন করে কিছু জানতে না পারলেও পাশের বাড়ির রতনদার কাছ থেকে জেনেছিলাম যে সত্যি মা অসুস্থ। পরে জিজ্ঞাসা করেছিলাম কুশদেবকে, বলেছিল, আমার একটু ক্ষমতা আছে, আমি দূরের বিষয় মাঝে মাঝে দেখতে পাই। এরকমই আরেকটি ঘটনা, আমার বোন উজানি গর্ভবতী ছিল। হঠাৎ কুশদেব এসে বলেছিল, আপনি মামা হলেন, আপনার ভাগ্নি হয়েছে। আমি সেদিন উজানির বর কৌশিককে ফোন করতেই কৌশিক বলেছিল, সরি দাদা, এই ফোন করছিলাম আপনাকে, আপনার বোনের তো হঠাৎ পেইন উঠলো, একটু নার্ভাস হয়ে গেছিলাম, যাক মেয়ে হয়েছে। গর্বিত বাবার ফোন পেয়ে কুশদেবকে বলেছিলাম, এত দূরের ঘটনা আপনি জানলেন কি করে? কুশদেব শুধু মুচকি হেসেছিল, উত্তর দেয়নি আর। তারপর থেকেই মাঝে মাঝে যেতাম তার বাড়িতে। আমার চেয়ে বছর পাঁচেকের বড় হবে, আমারই মতো অবিবাহিত। এক দাদা আছে তার, তবে তার সাথে কোনো সম্পর্ক নেই। কুশদেব পরলোক চর্চা করেন। ভারতের আধ্যাত্মিক ইতিহাসের ওপর পড়াশোনা আছে। বিষয়টাতে আমার আকর্ষণ নেই, তবু সে তার অদ্ভুত অভিজ্ঞতার কথা বলতো মাঝে মাঝে। বিশ্বাস না করলেও শুনতে মন্দ লাগতো না। সন্ধ্যাটাও কেটে যেত। দেখতে দেখতে তার সাথে ঘনিষ্ঠতা আমার বাড়তে থাকে। কুশদেব আমার প্রজেক্টে এসে আমার সহকারী হয়। তার অঙ্কের জ্ঞান দেখে আমি অবাক হয়ে যেতাম। উদ্ভিদ সম্পর্কে তার দারুণ জ্ঞান। টি টেস্টারের তোয়াক্কা না করেই পাতা দেখেই তিনি বলে দিতে পারতেন কোন পাতার স্বাদ ভালো হবে আর কোন পাতার কত দাম রাখা দরকার। তবে লোকটার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। কুশদেবের যা যোগ্যতা, তাতে অনায়াসে যে কোনো বড় সংস্থায় চাকরি পেতে পারে। তবে তার কোনো দরকার নেই, সে বেশ আছে। আমাদের মার্কেটিংয়ের কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো। এরকমই একদিন ভুবনেশ্বরে মার্কেটিংয়ের কাজে এসেছি। আমার সহকারী হিসেবে এসেছে কুশদেব। খুব ঘনিষ্ঠতা না থাকলে কুশদেব বিশেষ কথা বলে না কারোর সঙ্গে। এখানেও তার অন্যথা নেই। তবে কুশদেবের আসার কারণ অবশ্য জগন্নাথ দর্শন। গোটা 15 দিনের জন্য ছুটি পাওয়া গেছে। আমিও তো ঠাকুর ভক্ত নই। মার্কেটিংয়ের পাশাপাশি ভুবনেশ্বরে আমার এক বন্ধু
সৃজিতের বাড়িতে লম্বা ছুটি কাটানোই আমার প্রধান উদ্দেশ্য। কুশদেব থাকবে পুরীর এক হোটেলে। তবে সৃজিত আজ আমাদের উভয়কেই নিমন্ত্রণ করেছে। আমার মুখে কুশদেবের কথা শুনে বলল, ওনাকেও নিয়ে আয়, আজ পরিচয় করা যাবে। কুশদেবকে বলতেই কুশদেবও রাজি হয়ে গেল। এটাও বিচিত্র, কুশদেব অপরিচিত মানুষের কাছে সহজভাবে মিশতে পারে না। সৃজিত রিয়েল এস্টেটের কর্ণধার। সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে অল্প সময়ে বেশ নাম করে ফেলেছে। 1.5 বিঘা জমির ওপর একটা বাড়ি করেছে। মে মাস, এখনও আকাশে সূর্য। আমরা দুজনেই সৃজিতের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন সারা বছরই পর্যটক থাকে উড়িষ্যাতে। মানুষ ভ্রমণ পিয়াসু হয়ে গেছে। আমাদের হোটেল থেকে সৃজিতের ড্রাইভার আমাদেরকে তুলে নিল। লিঙ্গরাজ মন্দিরে যাওয়ার জন্যে অ্যারোড্যাম হয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তার কিছুটা গিয়েই একটা টিলার পাশে বেশ বড় জায়গা ঘিরে বাড়ি। বাড়িটা পূর্বেও চোখে পড়েছে। আশেপাশে আর জনপদ নেই। বুঝতে পারছি সৃজন বাড়ি করেনি, সে পুরনো বাড়ি কিনেছে। গোপীনাথ নিজেই যখন গেট খুলছিল তখন কুশদেবকে নেমে পড়তে দেখে আমিও নেমে পড়লাম। গেট খুলে গোপীনাথ বলল, চলুন, এখনো 100 মিটার দূর। আমি বললাম, যাও তুমি, আমরা হেঁটেই যাচ্ছি। আমি লক্ষ্য করছিলাম কুশদেবকে। সে চারিদিকে ভালো করে দেখে নিচ্ছে। চারিদিকে বড় বড় গাছ, বেশ বড় বাগান। তবে সাজানো গুছানো নয় বা শৌখিন বাগান নয়। বেশ কতগুলো আম, কাঁঠাল, জাম, জামরুল গাছ রয়েছে। সন্ধে নামার আগেই গাছের ছায়ায় অন্ধকার নেমে এসেছে। রয়েছে মেহগুনি, শাল, সেগুন গাছ। একটা কোণে একটা বেল গাছও চোখে পড়ল। 2টো নিম গাছ, একটা চাপা গাছও রয়েছে। তবে পরিষ্কার করা হয় না, পাতা পড়ে স্তূপাকার হয়ে রয়েছে। গাছে আম ফলে আছে। কুশদেব ভ্রু কুচকে বলল, কি অসম্ভব নির্জন দেখছেন জায়গাটা, একটা পাখি পর্যন্ত নেই। আমার এবার খেয়াল হলো, সত্যি বড় নির্জন জায়গা, আর পাখি পর্যন্ত নেই। এমনটা তো হবার কথা না। এই বড় বড় গাছই পাখিদের আস্তানা হয়। বেশ কিছুটা এগিয়ে যেতেই দেখলাম সৃজন এগিয়ে আসছে। উষ্ণ অভ্যর্থনা নয়, মিয়মান হয়ে বলল, আয়, ভালো আছিস? আমি বললাম, তোকে লিটিল্য দেখাচ্ছে কেন? সৃজন বিষণ্ণ হেসে বলল, আয় বলছি। আমি পরিচয় করিয়ে দিলাম কুশদেবের সঙ্গে। এগিয়ে গিয়ে দেখলাম প্রথমে বারান্দা, তারপর ভিতরে প্রবেশের দরজা। বারান্দায় বেশ কতগুলো টবে নানান গাছের সম্ভার। প্রবেশ করতে গিয়েই কুশদেব থমকে দাঁড়ালো। একটা বড় পাতাবাহারের টবের নিচে হাত ভরে সন্তর্পণে যেটা বের করলো, সেটা দেখে আমি সৃজন দুজনেই অবাক। একটা র্যাটেল স্নেক তার হাতে ধরা। সৃজন উদ্বিগ্ন হয়ে বলল, আরে কি সাংঘাতিক, সাপ, সাবধান। কুশদেব একটা প্লাস্টিকের বয়াম চেয়ে নিয়ে সাপটাকে তাতে ভরল। ছেড়ে দেবো বাইরে, তবে এটা এখানে জলবায়ুতে বাঁচবে না। কিভাবে এলো এটা? সৃজন চিন্তিত মুখে বলল, জানি না। আবার জোরে জোরে নাক টেনে কুশদেব চারিদিকে দৃষ্টি দিয়ে সেন্টার টেবিলের পাশে একটা অর্কিডের টবের নিচ থেকে তুললো চকচকে হাসুলের মতো নিমচাঁদা সাপ। সৃজিতার স্ত্রী মৌলিনা চিৎকার করে উঠল। কুশদেব তার হাতের বয়ামটাতে সেই সাপটাকেও ভরে বলল, একটু হাত ধোবো। মৌলিনা কুশদেবকে ভেতরে নিয়ে গেল। এদিকে আমি বসতে ভয় পাচ্ছি। মনে হচ্ছে সোফায় কোনো ফাঁকে হয়তো ওত পেতে আছে কাল। সৃজন নিজেও ভয় পেয়ে গেছে। বয়ামের ভেতরে 2টো ভিন্ন সাপ বেশ বন্ধু হয়ে রয়েছে। কুশদেব হাত ধুয়ে এসে সোফাতে বসতেই আমরা সাহস পেলাম। সৃজন বলল, আপনি সাপের ওজে টোজে নাকি? তাকে থামিয়ে কুশদেব বলল, ডুয়ার্সের জঙ্গলে প্রচুর সাপ আছে তো, তাই বুঝি বা ধরতে পারি। এখানে প্রচুর সাপ আছে। মৌলিনার সঙ্গে কুশদেবের পরিচয় হয়নি। মৌলিনা বলল, তাহলে এগুলো তো কামড়াতে পারে, আপনি কিছু ব্যবস্থা? সবই শুনলাম ওর মুখে। আমি মৌলিনা ঘোষ। পরিচয় পর্ব সারা হয়ে গেলে আমাকে সৃজন বলল, থাকবি তো? আমি সম্মতি জানাতেই আমাকে বলল, আমার 3টে মেয়ে অসুস্থ রে, শান্তি নেই। বড়টা তো বছর 3 ধরেই অসুস্থ, মেজোটাও অসুস্থ হয়ে গেছে, ওই একই লক্ষণ। ছোটটাও অসুস্থ হচ্ছে। আমি চেষ্টা ত্রুটি রাখিনি,
তবে কিছুই হচ্ছে না। বড়টাকে নিয়ে বিদেশেও গেছি। মৌলিনার চোখে জল আসাতেই ও ভেতরে চলে গেল। আমি বললাম, কই বলিসনি তো, কি হয়েছে ওদের? সবাই অসুস্থ কিভাবে রে? সৃজন বলল, কি আর বলবো, স্বাভাবিক রোগ হলো তো বলা যায়। এতদিন গোপন করেছি, এবার সবাই জানতে পারছে। ডাক্তারি পরিভাষায় এর নাম ফ্যাকটিটিউয়াস ডিসঅর্ড। তবে অনেক ডাক্তার তাতেও সন্দেহ করছে, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আমি বললাম, এটা কি রোগ? কুশদেব বলল, সাংঘাতিক মানসিক অসুস্থতা। রোগী নিজেকে নিজেই আঘাত করে, চিৎকার করে, উদ্ভ্রান্তের মতো আচরণ করে। অবস্থা হাতের বাইরে চলে গেলে আত্মহত্যা পর্যন্ত করে। আমরা উভয়েই কুশদেবের দিকে তাকালাম। সৃজন বলল, আপনি জানেন রোগটার সম্বন্ধে? কুশদেব বলল, পড়েছি। চিকিৎসায় বিশেষ কাজ দেয় না যদি না সঠিক কারণটা জানা যায়। আমি বললাম, সৃজন, কুশদেব কিন্তু অলৌকিক ক্ষমতা সম্পন্ন, দূরের জিনিস দেখতে পায়। সৃজন দেখলাম আগ্রহ প্রকাশ করল না, ভিন্ন প্রসঙ্গে চলে গেল। আমি এখানেই থাকবো। গোপীনাথ আমার ব্যাগটা নিয়ে প্রবেশ করে গ্যারেজের চাবি ও গাড়ির চাবি সৃজনের হাতে দিয়ে বিদায় নিল। সৃজন বলল, কুশদেব বাবু, আজ এখানেই থাকুন। কুশদেব দেখলাম প্রতিবাদ করল না, শুধু ফোন বার করে হোটেলের রিসেপশনে খবরটা দিয়ে দিল। সন্ধে নেমে গেছে। সন্ধেকালীন জলখাবার হয়েছে। আমি বাইরের পোশাক ছেড়ে পাজামা পাঞ্জাবি পরে নিলাম। কুশদেবের পিঠে একটা ব্যাগ থাকে, সেই ছোট্ট ব্যাগেই তার বাইরের জগতের সংসার। দেখলাম সেও পোশাক পরিবর্তন করে নিয়েছে। মৌলিনা নিজেই লুচি তরকারি করেছে। খেতে খেতে লক্ষ্য করলাম কুশদেব চোখ বুলিয়ে সব দেখছে। বেশ বড় ডাইনিং, একদিকে ফ্রিজ, তার বিপরীত দিকে বড় একটা টিভি, আর পূর্ব দিকে দোতলার সিঁড়ি উঠে গেছে। নিঃশব্দে খাচ্ছিলাম সবাই। মৌলিনা কুশদেবকে বলল, আমার মনে হচ্ছে আপনি হয়তো কিছু জানেন। আমি আপনার কথা শুনেছি ভেতর থেকে। ওকে বলেছি এই রোগের ট্রিটমেন্ট ডাক্তারের কাজ নয়, কিন্তু ও শুনছে না। সৃজন বিরক্ত হয়ে বলল, আহ মিলি, কতবার বলেছি এইসব জাদুটোনা বাবা এদের কথা বলবে না। এবার আমি চুপ থাকতে পারলাম না। বললাম, সৃজন, কুশদেব বাবাও নয় আর জাদুটোনাও জানেন না। বহু অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী আমি। কুশদেব এগ্রিকালচারের কীর্তি ছাত্র। যতটুকু চিনেছি তাতে বলতে পারি, অলৌকিক কিনা জানি না, তবে ওর কিছু ক্ষমতা আছে। সৃজন বলল, সরি, আমি সেটা মিন করতে চাইনি, তবে বিজ্ঞান ছেড়ে আধ্যাত্মিক চিকিৎসায় আমার আপত্তি আছে। এর আগে এক বাবা এসে কী সব কাঠ মাদুলে দিয়ে 15,000 টাকা নিয়ে গেল। তারপর থেকেই ছোটোটাও অসুস্থ হলো। তখনই ওপরের মেঝেতে দুপ দুপ করে শব্দ হলো। বেশ ভারী পায়ে কেউ যেন হাঁটছে। সৃজন ব্যস্ত হয়ে বলল, মিলি, বোধহয় দিয়ার ঘুম ভেঙেছে, ওষুধ দাও। আমাদের খাবার শেষ হয়ে গেছে। কুশদেব বলল, আমি যেতে পারি? সৃজন বলল, যাবেন? তা চলুন। আমরা সবাই ওপরে এলাম। নিচের মতো এখানেও বিশাল ডাইনিং, একটা পালঙ্ক টাইপের খাট রয়েছে, তার ওপরের বিছানায় নোংরা দাগ লেগে। তবে শিউরে উঠতে হয় দিয়াকে দেখে। ওকে আগে দেখেছি প্রায় বছর 6 আগে, তখন ওর বয়স 10। রিয়া তখন 6 বছরের, আর রিয়া অর্থাৎ সৃজন আর মৌলিনার ছোট্ট মেয়ে, নিতান্তই শিশু, তখন বছর 2 হবে। দিয়া মৌলিনার মতোই সুন্দরী দেখতে। এখন দেখে চমকে উঠলাম। কঙ্কালসার দেহ, চোখগুলো কঠোরাগত, সূক্ষ্ম ত্বক, স্থানে স্থানে ঘা, দাঁতগুলো নির্মমভাবে নির্গত, চুল প্রায় নেই, পরনে লম্বা ফ্রক। আমাদের দেখে বিশ্রী হাসল। হাতে পায়ে শিকল দিয়ে বাঁধা। দৃশ্যটা এতই মর্মান্তিক ও ভয়াবহ যে আমি কথা বলতে পারছিলাম না। ঘরের মধ্যে পচা একটা দুর্গন্ধ। মৌলিনা দ্রুত গিয়ে ওষুধ দিতেই খেয়ে নিল। আবার আমাদের দিকে তাকিয়ে দিয়া বিশ্রীভাবে হাসলো। এতক্ষণ লক্ষ্য করিনি। এবার কুশদেব বলল, অনুমতি দিলে একবার কাছে গিয়ে দেখতে পারি? সৃজনের ইচ্ছা নেই।
সেটা মুখ দেখেই বুঝলাম। তবুও অতিথিকে বারণ করতে পারল না। অবশ্য মৌলিনা আগ্রহ ভরে বলল, হ্যাঁ হ্যাঁ, আসুন। কুশদেব বিছানার গদির নিচে হাত ভরে প্রথমে একটা পোড়া মতো কাঠ বার করলো, আবার হাত ভরে একটা পুতুল, তারপর পশ্চিম দিকে গিয়ে একটা ছোট্ট ডোমরা চিতিসাপ বার করলে আমাদের সবার বিস্ময়ের সীমা রইল না। সৃজন বলল, এত সাপ কোথা থেকে এলো? এটা কামড়ালে তো দিয়া। কুশদেব বাধা দিয়ে শান্ত স্বরে বলল, এই সাপগুলো আপনার মেয়েকে কামড়াবে না, নিশ্চিত থাকতে পারেন। সৃজন উদ্বিগ্ন হয়ে বলল, মানে? মৌলিনা কুশদেবকে বলল, দাদা, ওই কাঠটার পুতুলটা আধ্যাত্মিক বাবার দেওয়া, ওটাতে ওর ভালো হবে। কুশদেব বলল, মরা পোড়ানো কাঠে কোনো ভালো কাজ হয় না। অসৎ উদ্দেশ্যে এগুলো গৃহস্থ ঘরে রেখে দেয় নিচু স্তরের তান্ত্রিকরা। আর পুতুল কালা জাদুর উপকরণ, এগুলো ক্ষতি করে সংসারে। হঠাৎ গলায় একসঙ্গে 3টি স্বর বার করে দিয়া বলল, সেই গলার স্বরের আওয়াজে আমি, সৃজন, মৌলিনা সবাই চমকে উঠলাম। দিয়ার দাঁতগুলো ভয়ঙ্করভাবে বেরিয়ে এসেছিল। দাঁতগুলো সব কালো, জিভটা লাল টকটকে, পিঙ্গল বর্ণ চোখের মণিতে একটা অলৌকিক পুরোতা। সাপদ জন্তুর মতো গলায় একটা ঘর ঘর শব্দ করে দিয়া বলল, গলার নলি টেনে ছিঁড়ে দেব, রাখ তুই। কুশদেব শান্ত হয়ে মৌলিনাকে বলল, ওকে দুধ দিন। সৃজন বলল, দুধ দিলে তো ও খেতেই চায় না। কুশদেব বলল, আজ খাবে। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনছিলেন লেখক উদয়ন রায়ের কলমে অলৌকিক আগন্তুক প্রথম পর্ব। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।